তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ক্লাসে তো বেশি স্টুডেন্ট কেন? প্রচুর স্টুডেন্ট আছে নাকি? এত স্টুডেন্ট কেন ক্লাসে? আরো কম হওয়া উচিত ছিল। ওকে, আমরা তাহলে স্টার্ট করে দেই। ওকে, আমরা আমাদের লাস্ট ক্লাসে চার্জ পার্টিকেল বা মুভিং চার্জ ইন আ ম্যাগনেটিক ফিল্ড নাম যাই বলো না কেন সেটা কমপ্লিট করেছি। যাহলে কিছু বলবা? মিউট করে দিলাম তোমাকে। তুমি ইয়ে করো না, তোমার একটা অনেক সাউন্ড হচ্ছে, কোনো একটা প্রবলেম হচ্ছে। মিউট করে রাখো। কিছু বলার থাকলে তুমি চ্যাট বক্সে লিখো। আচ্ছা, তাহলে লাস্ট ক্লাসে আমরা চার্জ পার্টিকেল দ্যাট মিন্স মুভিং চার্জড ইন আ ম্যাগনেটিক ফিল্ড এই পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করব, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আচ্ছা, তোমরা কি আমার ভিডিওটা ঠিক দেখতে পাচ্ছ নাকি ব্লার্ড অনেক? ঠিক আছে স্যার। তাহলে আজকে আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করব, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটা ম্যাগনেটিজমের লাস্ট চ্যাপ্টার, তারপরে আছে অল্টারনেটিং কারেন্ট। যদি মোটামুটি আমরা এই উইক এবং কামিং উইকের মধ্যে এই দুইটা শেষ করে ফেলতে পারি, তাহলে মাস্টারমাইন্ড স্টুডেন্টদের হাফ ইয়ারলি সিলেবাসেও কোনো প্রবলেম থাকবে না, তাই না? হাফ ইয়ারলি সিলেবাসে এই পার্ট থেকে এই চ্যাপ্টার গুলো আছে, শেষ হয়ে যাবে আমাদের। কারণ দুইটা ক্লাস লাগবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়তে, আর দুইটা ক্লাস লাগবে অল্টারনেটিং কারেন্ট পড়তে। সো আমরা আসলে ওই নভেম্বর 20-র মধ্যে এই পর্যন্ত শেষ করে ফেলবো। তারপরে আর 4টা চ্যাপ্টার বাকি থাকবে সিলেবাসে, মেইনলি কোয়ান্টাম, নিউক্লিয়ার, মেডিকেল ফিজিক্স আর হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স, যেটা নতুন অ্যাড করা হয়েছে। এটা একেবারেই নিউ, আমি এখনো দেখি নাই আসলে এটাতে কি কি আছে। ওটা নোটসটা রেডি করতে হবে এই ছুটিতে। ওকে, তাহলে আজকে আমাদের এক্সামের আগে কি এই মানে যে চ্যাপ্টারগুলো সিলেবাস আছে ওগুলো একটা মক নিতে পারবেন? কি মানে বইলো করে দাও। ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে ক্লাসে স্টুডেন্ট এত কম কেন? আজকে যেগুলো ক্লাসে আছে কালকে এতজনেরই ক্লাস দেবো, বাকিগুলো ক্লাসে কালকে ঢুকতেই দেবো না। সবকালে ভিডিও দেখবে না, রেকর্ডিং। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, নিউ চ্যাপ্টার। সবাই লিখে ফেলো, ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই লাস্ট ক্লাসে যে হল ইফেক্ট করছিলেন ওটাতে চ্যাপ্টার শেষ? হ্যাঁ হ্যাঁ, ওটা ছিল চার্জ পার্টিকেলের লাস্ট চ্যাপ্টার, মানে লাস্ট ইয়ে ছিল হল এফেক্ট।
চার্জড পার্টিকেল, ওই চ্যাপ্টারটার নাম। ওকে, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ব্যাপারে কিন্তু আমাদের আইডিয়া আছে। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে সেই থিওরি যে থিওরিতে কারেন্ট ইনডিউসড করা হয়, তাই না? কারেন্ট ইনডিউসড করা হয়, যেটা কিন্তু আমরা ও লেভেলসে পড়েছি, এবং এসি জেনারেটরও কিন্তু পড়েছি। এসি জেনারেটর যে কারেন্ট প্রডিউস করে, এটা কিন্তু বাই দিস থিওরি, মানে এই থিওরির উপর বেস করেই কিন্তু বেসিক্যালি ওই এসি জেনারেটরটা কাজ করে। আজকে আমরা এগেইন এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরি নিয়ে কথা বলবো। এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরির ম্যাক্সিমাম রিসার্চ কিন্তু সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডের। বলা হয় মাইকেল ফ্যারাডে অ্যাক্সিডেন্টালি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরিটা তার চোখে পড়ছে। ইটস আ ফেনোমেনা। হয়তো আগেও উনি যখন এটা ইনভেন্ট করছে তার আগেও এই ঘটনাগুলো ঘটতো, কিন্তু আমরা কেউ জানতাম না। কমপ্লিটলি ন্যাচারাল জিনিস থেকেই তো ওরা সবকিছুকে জাস্ট ডিসকভার করতেছে। এটা আমরা বলতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরির একটা ফেনোমেনা। হ্যাঁ, সাডেনলি মাইকেল ফ্যারাডের চোখে পড়েছে এই ব্যাপারটা। এটা কেমন ছিল আমরা ছোটখাটো দুইটা এক্সপেরিমেন্ট করে আগে ব্যাপারটাকে একটু ডেসক্রাইব করি। এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট 1। মাইকেল ফ্যারাডে এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরির ব্যাপারে তার লজ বা আদার সবকিছু ডেসক্রাইব করার আগে এটার কনফার্মেশনের জন্য সে কিছু এক্সপেরিমেন্ট করেছে। এক্সপেরিমেন্টটা কেমন? সে ফার্স্ট এরকম একটা কয়েল নিয়েছে, লাইক ইটস এ কয়েল। এটা একটা কয়েল। কয়েলটার সাথে সে একটা এমিটার কানেক্ট করেছে, লাইক ইটস এ এমিটার বা গ্যালভানোমিটার, কম্পাস, যাই বলে না কেন। এই এমিটারের কাজ, এটা এমিটার হোক, গ্যালভানোমিটার হোক, কম্পাস হোক, ওর কাজ হচ্ছে কারেন্ট ডিটেক্ট করা। এবং পাশেই সে একটা ম্যাগনেট রাখছে, ধরো ইট ইজ নর্থ সাউথ। ওকে, ইটস আ কয়েল। দেখো কয়েলের সাথে কিন্তু এখন কিন্তু কয়েল কোনো পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড না। এই কয়েলটা কি কোনো পাওয়ার সোর্স বা কোনো পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড কিন্তু না। জাস্ট আমরা কয়েলটার সাথে একটা এমিটার অথবা একটা কম্পাস অথবা একটা ভোল্টমিটার অথবা একটা যাই করি না কেন, যদি কোনো কারণে এই কয়েলে কারেন্ট ফ্লো হয় তাহলে এই মিটারটা সেটা ডিটেক্ট করবে অথবা মেজার করবে। কিন্তু আমি কিন্তু কোনো পাওয়ার সাপ্লাইয়ের সাথে ওকে কানেক্ট করি নাই। কিন্তু ফ্যারাডে দেখলো যখন এই ম্যাগনেটটাকে ফরওয়ার্ড মুভ করানো হয়, যখন এই ম্যাগনেটটাকে ফরওয়ার্ড মুভ করে, সে ম্যাগনেটটা যখন কয়েলের দিকে মুভ করতে থাকে তখন সে দেখে এই যে কম্পাসটা ডিফ্লেক্ট করে। মানে কি, এই কয়েলটার মধ্যে কারেন্ট ফ্লো হয়। আবার যখন এই ম্যাগনেটটাকে সে ভিতরে নিয়ে রেখে দেয় তখন দেখে যে এই গ্যালভানোমিটার মার্কিংটা 0 মার্কে চলে আসে, মানে তখন আর কোনো কারেন্ট নাই। আবার সে যখন উইথড্র করে এটাকে জাস্ট ম্যাগনেটটাকে সে যখন এই কয়েল থেকে উইথড্র করতে থাকে তখন সে এগেইন দেখতে পায় যে কম্পাসটা ডিফ্লেক্ট করে, তার মানে কয়েলে কারেন্ট ফ্লো হয়। ইটস আ ফেনোমেনা। সে যখন কয়েল মানে ম্যাগনেটটাকে মুভ করতেছিল ফরওয়ার্ড, মানে মুভ টুয়ার্ডস দ্য কয়েল, তখনও কম্পাস ডিফ্লেক্ট করতেছে। আবার যখন সে অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল নিয়ে যাচ্ছে, তাকে ধরো মুভ করে সেটা অ্যাওয়ে ফ্রম দ্য কয়েল নিয়ে যেতেছে, তখনও সে দেখলো কারেন্ট ফ্লো হয়। তখন সে চিন্তা করা শুরু করলো যে এই কারেন্ট কোত্থেকে আসে। এখানে তো আমি কোনো পাওয়ার সাপ্লাই কানেক্টেড করিনি, তাহলে কারেন্ট আসতেছে কোত্থেকে? তার মানে এখানে কারেন্ট ইনডিউসড হইতেছে। কারেন্ট ইনডিউসড হওয়া মানে কি, ইএমএফ ইনডিউসড হইতেছে। আবার সে খেয়াল করে দেখলো ম্যাগনেটটাকে যখন সে কয়েলের ভিতরে নিয়ে রেস্টে রাখে, মানে প্লেস করে রেখে দেয়, তখন কোনো ইনডিউসড কারেন্ট পায় না। তখন এই মানে এটা গ্যালভানোমিটার, এমিটার, ভোল্টমিটার যাই বলে না কেন আমরা, এটার কম্পাসটা আবার 0 মার্কে চলে আসে, মানে কোনো রিডিং দেখায় না। এই তার মাথায় আইডিয়া চলে আসলো, হ্যাঁ কারেন্ট তো ইনডিউসড হয়। শুধুমাত্র কারেন্ট না, অল্টারনেটিং কারেন্টের আইডিয়া চলে আসছে, কারণ সে দেখলো যখন ম্যাগনেটটাকে সে ফরওয়ার্ড নিয়ে যায়, মানে টুয়ার্ডস দ্য কয়েল নেয়, তখন কম্পাসটা যে ডাইরেকশনে ডিফ্লেক্ট হয়, সে যখন ম্যাগনেটটাকে উইথড্র করে তখন এটা অপোজিট ডাইরেকশনে ডিফ্লেক্ট হয়। মানে এখানে ডাইরেকশনও একটা ফ্যাক্টর, ডাইরেকশনও ডিপেন্ড করতেছে কোনো একটা কিছুর উপর। তার মানে একবার ক্লকওয়াইজ হলে কারেন্ট, আরেকবার এন্টি ক্লকওয়াইজ হয়। দেখো তার মাথায় দুইটা আইডিয়া চলে আসলো, যে কারেন্ট বা ইএমএফ ইনডিউসড হয়, আরেকটা হচ্ছে এখানে অল্টারনেটিং কারেন্ট প্রডিউস হয়।
তখন সে থিঙ্ক করা শুরু করলো তাহলে কি হয় এখানে, কেন এরকমটা হচ্ছে, যে কেন সে এখানে কারেন্ট পাচ্ছে। তখন সে এখানে দেখলো যে এই যে ম্যাগনেট, এই ম্যাগনেটের সারাউন্ডিং তো ম্যাগনেটিক ফিল্ড আছে। আমরা যখন ম্যাগনেটটাকে ইনসাইড কয়েল নিয়ে যাই তখন এই কয়েলগুলোর সাথে হিট করে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো কাট হয়, আর কাট হয় বলেই এখানে কারেন্ট ইনডিউসড হয়। এবং তার এই ব্যাপারটা আরো কনফার্ম করেছে যখন সে ম্যাগনেটটাকে নিয়ে ভিতরে প্লেস করে রেখে দিছে, তখন সে কোনো ইনডিউসড কারেন্ট পাচ্ছে না। বিকজ কেন, কারণ তখন তো কোনো ফিল্ড লাইন কাট হইতেছে না, কাট টাট হয়ে এটা তো আবার স্টেবল অবস্থায় চলে আসছে, তার মানে কোনো ইনডিউসড কারেন্ট নাই। আবার যখন সে উইথড্র করে, তখনও দেখে যে ইনডিউসড কারেন্ট পায়, বাট আগেরটার অপোজিটে ডাইরেকশনের ব্যাপারে। এই যে আইডিয়াগুলো আসতেছে, তারপর এগুলো নিয়ে তারা ডিটেইলস ডেসক্রাইব করেছে, আরো অনেক এক্সপেরিমেন্ট করেছে, তারপর আসছে ওই ফ্যারাডেজ ল, লেন্স ল। তার মানে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা প্রাইমারি একটা আইডিয়া পেয়ে গেলাম। কি আইডিয়া? যে কারেন্ট ইনডিউসড হয় এবং অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করা সম্ভব। তাহলে যদি এখন আমি কোশ্চেন করি, তাহলে ইএমএফ ইনডিউসড হয় কেন? বিকজ অফ কাটিং ম্যাগনেটিক ফিল্ড। কারণ সে দেখলো যখন ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট হয় তখনই কয়েলটাতে কারেন্ট পাই আমরা, কারণ এই কয়েলটা কোনো পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড না, মানে এখানে কারেন্ট ইনডিউসড হয়। তারপর সে কনফার্ম হলো না, সে আরেকটা এক্সপেরিমেন্ট করলো। অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছে, আমরা আসলে দুইটা এক্সপেরিমেন্ট ডেসক্রাইব করব। সে আরো একটা এক্সপেরিমেন্ট করলো। সেটা কি? সে আরো একটা এক্সপেরিমেন্ট করলো, লাইক ইট ইজ এক্সপেরিমেন্ট 2। ধরো এখানে একটা ম্যাগনেট আছে, ইটস আ ম্যাগনেটিক পোল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে এই দুইটা পোলের বিটুইন ম্যাগনেটিক ফিল্ড আছে। সে একটা স্ট্রেইট ওয়্যারকে এখানে প্লেস করলো, স্ট্রেইট ওয়্যার। এবং এই স্ট্রেইট ওয়্যারটাকে সে এখানে একটা এমিটার বা মিটারের সাথে কানেক্টেড করলো। দেখো ওয়্যারের সাথে কিন্তু আদার্স কোনো পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড নাই, ইটস আ স্ট্রেইট ওয়্যার। দেখো আগেরটার অপোজিট, কিন্তু আগে কি করছিল, সে কয়েলের ভিতরে ম্যাগনেটটাকে নিয়ে যাচ্ছে, আবার ম্যাগনেটটাকে উইথড্র করছে, এবং সেখানে সে দেখলো যে ইনডিউসড কারেন্ট পাচ্ছে। তারপর সে এক্সপেরিমেন্টটা কনফার্ম হওয়ার জন্য সে একটা স্ট্রেইট ওয়্যারকে একটা ম্যাগনেটিক ফিল্ডারে নিয়ে এরকম আপ এন্ড ডাউন মুভ, এবং সে দেখলো যখন এই আপ এন্ড ডাউন মুভ করতেছে তখন ফ্রিকুয়েন্টলি এই কম্পাসটা রাইটে লেফটে মুভ করতেছে। তার মানে যখন আমরা এই স্ট্রেইট ওয়্যারটাকে ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে মুভ করতেছি তখন ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট হইতেছে, আর কাট হইতেছে বলেই এই ওয়্যারে মানে অন দা কন্ডাক্টর একটা ইএমএফ, দ্যাট মিনস ইএমএফ ইনডিউসড হওয়া মানেই তো কারেন্ট ফ্লো হবে, তাই না? ইএমএফ এর জন্যই তো কারেন্ট, ইএমএফ ইনডিউসড হচ্ছে, আর হচ্ছে বলেই কারেন্ট ফ্লো হইতেছে। এবং সেই কারেন্ট অল্টারনেটিং, কারণ আমরা যখন ওয়্যারটাকে আপওয়ার্ড মুভ করতেছি তখন কারেন্টটা যেদিকে হচ্ছে, যখন আমি ডাউনওয়ার্ড মুভ করতেছি কারেন্ট অপোজিটে হচ্ছে। সে কিন্তু ডাইরেকশন কিভাবে ডেসক্রাইব করবে, তোমাকে আমাকে কিভাবে শিখাবে, এখন পর্যন্ত কিন্তু সেসব আইডিয়া আসে নাই, জাস্ট প্রিলিমিনারি আইডিয়া। তাহলে এই দুইটা এক্সপেরিমেন্ট তাকে প্রুভ করে দিয়েছে যে যদি আমরা একটা কন্ডাক্টর দিয়ে ম্যাগনেটিক ফিল্ডকে কাট করতে পারি তাহলে ওই কন্ডাক্টরটার মধ্যেই ইএমএফ ইনডিউসড হয়। তার মানে কন্ডাক্টরে আমি একটা কারেন্ট পাই এবং সেই কারেন্ট অল্টারনেটিং, আর দিস থিওরি ইজ কল্ড দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে হোয়াট ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরি? যে থিওরি কারেন্ট ইনডিউসড করার থিওরিটা, মানে যে প্রসেসে আমরা কারেন্ট ইনডিউসড হওয়ার বা অল্টারনেটিং কারেন্ট ইনডিউসড হওয়ার প্রসেসটা ডেসক্রাইব করি, সেই থিওরিটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরি, যার টোটাল রিসার্চটাই হচ্ছে মাইকেল ফ্যারাডের। তারপর সেগুলো নিয়ে কথা বলেছে, কিভাবে আমরা এটা বাড়াতে পারি, কমার্শিয়ালি আমরা এটা কিভাবে বানাতে পারি, সেগুলো ইঞ্জিনিয়ার কাজ করেছে পরে। তার মানে এই দুইটা এক্সপেরিমেন্টে বা এই দুইটা এক্সাম্পলে STRAIGHT কি লিখলাম আমি? স্ট্রেট ওয়্যার।
তার মানে ওয়্যারে সে কারেন্ট পায়, এই কয়েলও সে কারেন্ট পায়, সেটা ক্লকওয়াইজ হোক অথবা মানে একবার বলা হচ্ছে যখন ম্যাগনেটটাকে ফরওয়ার্ড নিয়ে যাই তখন যদি ক্লকওয়াইজ হয়, উইথড্র করার সময় এন্টি ক্লকওয়াইজ, তারপরে সেগুলো ডাইরেকশন বের করার সিস্টেম বাই লেন্স ল ডেসক্রাইব করা হয়েছে, আমরা সেগুলোতে পরে আসবো। তাহলে এই জন্য আমরা বলি যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরিটা কিন্তু একটা সিম্পল ফেনোমেনা। তার মানে এখানে দুইটা ব্যাপার, যদি আমরা একটা কয়েলকে প্লেস করে কয়েলের মধ্যে মানে একটা ম্যাগনেট নিয়ে যাই আবার উইথড্র করি, তাহলে ওই কয়েলে কারেন্ট পাই। আবার যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে আমরা একটা স্ট্রেইট ওয়্যারকে মুভ করতে থাকি, তাহলে স্ট্রেইট ওয়্যারেও আমরা কারেন্ট পাই, এবং এই কারেন্টটা অল্টারনেটিং। কেন অল্টারনেটিং? কারণ এক একটা লুপ পর পর সে তার ডাইরেকশন চেঞ্জ করে, এই জন্য এই কারেন্টটাকে অল্টারনেটিং কারেন্ট বলা হচ্ছে। তাহলে বাই ইউজিং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরি আমরা অল্টারনেটিং কারেন্টের আইডিয়া পাই, এবং এই কারেন্ট কিন্তু ইনডিউসড হয় এখানে, এবং সেটা কেন হয়? ফর কাটিং ম্যাগনেটিক ফিল্ড। দ্যাট মিনস কাটিং ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ। আমরা এখনই জানবো যে ম্যাগনেটিক ফিল্ড কি বা ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ কি, সেগুলো কথাই পড়া আসছে। কারণ এটা সিম্পল ব্যাপার, যেহেতু ফিল্ড লাইন কাট হইতেছে বলেই ইনডিউসড কারেন্ট পাচ্ছি, তাহলে যত বেশি ফিল্ড লাইন যত কম সময়ে কাটতে পারবো তত বেশি ইনডিউসড কারেন্ট পাবো। এগুলো তো সিম্পল ম্যাথমেটিক্যাল ইস্যু, এবং স্টেপ বাই স্টেপ এখন আমরা সেই ব্যাপারগুলোই দেখবো। তাহলে এই যে থিওরিটা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরিটা সবাইকে ক্লিয়ার? মানে এতক্ষণ ধরে আমি যেটাকে ডেসক্রাইব করলাম, তার মানে কনফার্ম আমরা যে অল্টারনেটিং কারেন্ট জেনারেট করা পসিবল। আর যে মেশিন দিয়ে সেটা করা হয় এটাকে এই জন্য জেনারেটর বলা হয়, কারণ সে অল্টারনেটিং কারেন্ট জেনারেট করে বাই ইউজিং দিস থিওরি। মানে যে কোনো একটা ব্যাপার আমরা কয়েলের ভিতরে নিয়ে ম্যাগনেট মুভ করতে থাকবো, অথবা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে নিয়ে কন্ডাক্টর মুভ করতে থাকবো, তাহলেই কারেন্ট ইনডিউসড হবে অন দ্য কন্ডাক্টর। আর দিস থিওরি ইজ কল্ড দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরি। এবং আমাদের এই দুইটা এক্সপেরিমেন্ট সেই ব্যাপারটাকে ক্লিয়ারলি প্রুভ করে। কিন্তু যদি ফিল্ড লাইন কাট না হয় তাহলে কিন্তু ইনডিউসড কারেন্ট পাবো না। ফিল্ড লাইন কাট হলেই ইনডিউসড কারেন্ট পাবো, আদারওয়াইজ নো। বিশাল মানে ইনভেনশন মাইকেল ফ্যারাডে, পৃথিবীকে মনে করো রাতারাতি পাল্টাই দিছে এই ওয়ার্ল্ডকে, মানে অন্ধকার পৃথিবীকে আলোকিত করে দিছে আর কি, বুঝো নাই? আগে তো শুধু দিনের বেলা সানলাইট থাকতো, রাতে অন্ধকার থাকতো, এখন রাতেও সানলাইট বানাই দিল আর কি। হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন? এই সবাই প্রতিদিন একবার ওনার নাম নিবা, মাইকেল ফ্যারাডে। বিশাল কাজ করছে দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে আমরা যদি এক্সামে কখনো কোশ্চেন করা হয় হোয়াট ডাজ ইট মিন বাই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটার অ্যান্সারে আমরা কি লিখবো? নাম্বার 1 বুঝাই যাচ্ছে, তাই না? কারেন্ট ইনডিউসড হওয়ার থিওরি। যদি আমরা একটা মানে ম্যাগনেটিক ফিল্ড কাট হওয়ার কারণে যদি কারেন্ট ইনডিউস, তাহলে এভাবে লিখবো ইলেকট্রোম্যাগনেটিক অর ম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তোমাদের তো থিওরি, তাই থিওরি কোশ্চেন বেশি আসতে পারে, তোমাদের তো এমসিকিউ না। ইজ দ্য প্রোডাকশন অফ ইএমএফ বা কারেন্ট, আমরা যাই বলি না কেন, ইএমএফ ইনডিউসড হয় বলেই তো বেসিক্যালি কারেন্ট ইনডিউসড হয়। প্রোডাকশন অফ an
যাক, মাইকেল ফ্যারাডের নামটা লিখলাম না, তোমরা মনে রেখে আর কি ভদ্রলোকের নাম। তাহলে এটা বেসিক্যালি কেন হয়? বেসিক্যালি সোজা কথায় ইএমএফ ইনডিউসড হওয়ার থিওরিটাকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরি বলে। এটা হয় কেন? ফর কাটিং ম্যাগনেটিক ফিল্ড লাইন, ফর কাটিং ম্যাগনেটিক ফিল্ড লাইন, এটাকে আমরা বলতে পারি চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ। এটা আমরা জানবো ফ্লাক্স লিঙ্কেজের ব্যাপারটা কি। ফিল্ড লাইন কাট হয়ে বলেই আসলে ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জ হয়। and EMF is induced, hence a current এখন এই কারেন্টটা কেন অল্টারনেটিং কারেন্ট হয় সেটা তো আলাদাভাবে তোমাদের লিখে দেওয়ার দরকার নাই, তাই না? কারণ এটা চেঞ্জ হয় যখন আমি নর্থ মানে ম্যাগনেটটাকে ফরওয়ার্ড নিয়ে যাই তখন কারেন্টটা যে ডাইরেকশনে হয়, এটা যখন আমরা উইথড্র করি অপোজিট ডাইরেকশনে হয়। ঠিক সেরকম স্ট্রেট ওয়্যারটা যখন আপওয়ার্ড মুভ করি তখন কারেন্টটা যে ডাইরেকশনে হয় ওটা যখন ডাউনওয়ার্ড মুভ করি তখন কারেন্টটা অন হয়। তার মানে এখানে ডাইরেকশন একটা ইস্যু, কারেন্টের ডাইরেকশনটা কেমন হবে এটা কিন্তু লেন্স ল ডেসক্রাইব করে। তারপরে এটা নিয়ে আমরা ডিটেইলস কথা বলবো। তার মানে এখানে যে কারেন্টটা ইনডিউসড হয় সেটা কিন্তু অল্টারনেটিং কারেন্ট ইনডিউসড হয়, দ্যাট মিন্স এসি কারেন্ট ইনডিউসড হয়। কারেন্টটা কিন্তু এক একটা লুপ পরপর ডাইরেকশন চেঞ্জ করে। এই এসি কারেন্টের পুরো কনসেপ্টটাই এখান থেকে আসছে, না হলে তো আর সম্ভবই ছিল না, ডিসি দিয়ে তো আর এত কিছু করা সম্ভব ছিল না, তাই না? এখন তো আমরা এসি কে ডিসি তে কনভার্ট করে চার্জ করে ফেলতেছি, নাহলে তো ব্যাটারি বানানো খুব এক্সপেন্সিভ একটা ব্যাপার ছিল। এখন একটা ব্যাটারি একবার বানিয়ে তারপর গেলে বারবার রিচার্জ করি, রিচার্জেবল ব্যাটারি। কিন্তু যদি রিচার্জেবল না হইতো আগের দিনের যে বড় বড় ব্যাটারি, তো হিউজ এক্সপেন্সিভ ব্যাপার এবং খুব কম ভোল্টেজ ক্রিয়েট হইতো। কিন্তু এই এসি দিয়ে অনেক বেশি ভোল্টেজ ক্রিয়েট করা সম্ভব। তাহলে দিস ইজ দ্য হিস্ট্রি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরি, দ্যাট ইজ দ্য বেসিক্স। এখন যদি তোমাকে আমি কথা বলি, এই যে কয়েলে কারেন্ট ইনডিউসড হইতেছে অথবা এই যে স্ট্রেইট ওয়্যারটাতে কারেন্ট ইনডিউসড হইতেছে, এই ইনডিউসড কারেন্ট আমরা কিভাবে বাড়াতে পারি? তাহলে খুব সিম্পলি তুমি আমাকে বলবা, স্যার যেহেতু ফিল্ড লাইন কাট হলেই কারেন্ট ইনডিউসড হয়, তাহলে বেশি বেশি ফিল্ড লাইন কাটতে হবে এবং সেটা তাড়াতাড়ি কাটতে হবে। যত বেশি ফিল্ড লাইন যত কুইকলি কাট করতে পারবো তত বেশি ইনডিউসড কারেন্ট পাবো। তাহলে সেই ব্যাপারগুলি আমরা এখন সুন্দর করে এক্সামে লিখবো, কারণ এক্সামে আসবে যে একটা কয়েলে যে কারেন্ট ইনডিউসড হয় সেটা কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা স্ট্রেইট ওয়্যারে যে কারেন্ট ইনডিউসড হয় সেটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেই ফ্যাক্টরস গুলো এক্সামে আমাদের লিখতে হবে। এখন আমি নোটসে সেগুলো তোমাদেরকে লিখে দিব। এতটুকু জায়গা সবার লেখা হচ্ছে? লিখে রাখো, মিটার গুলো হচ্ছে এমিটার। সে আসলে গ্যালভানোমিটার দিয়ে করছিল, তখন আসলে এমিটার ছিল না, সে তখন গ্যালভানোমিটার ইউজ করছিল। আমরা এখন আমাদের ফিজিক্স ল্যাবে এমিটার দিয়ে করতে, এগুলো কিন্তু সিম্পল। ফিজিক্স ল্যাবে বসে আমি খুব সহজেই কিন্তু এরকম একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি ম্যাগনেট থাকে। কারণ আমাকে ম্যাগনেটিক ফিল্ড লাইন কাটতে হবে কয়েল দিয়ে, তাহলেই কয়েল বা ওয়্যারে কারেন্ট ফ্লো হবে। মানে কারেন্টটা কিন্তু আমরা কয়েল অথবা ওয়্যারে পাই। সিম্পল ব্যাপার, একেবারেই সিম্পল ব্যাপার। মানে মোটামুটি 100 টাকা খরচ করলে এই ধরনের একটা এক্সপেরিমেন্ট করা যাবে। আমি এটাকে ক্লিয়ার করি। জি স্যার। তাহলে স্ট্রেইট ওয়্যার আর কয়েল দুইটা নিয়ে আমরা কথা বললাম, তাহলে দেখি কিভাবে ডিপেন্ড করে।
কালকে কিন্তু অফলাইন ক্লাস। তাহলে দেখো, ফর আ স্ট্রেইট ওয়্যার দ্য ইনডিউসড কারেন্ট অর ইএমএফ ডিপেন্ডস অন নাম্বার ওয়ান দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। তার মানে যে ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে আমি স্ট্রেইট ওয়্যারটাকে মুভ করব, সেই ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স ডেন্সিটি যত বেশি হবে, ভেরি সিম্পল, ফ্লাক্স ডেন্সিটি বেশি হওয়া মানে তো ফিল্ড লাইনের ডেন্সিটি অনেক ক্লোজার, মানে ফিল্ড লাইন্স গুলো অনেক কাছাকাছি। আর ফিল্ড লাইন্স অনেক কাছাকাছি মানে কি, ওয়্যার দিয়ে আমি মোর ফিল্ড লাইন কাট করতে পারবো। দ্য লেন্থ অফ দ্য ওয়্যার, ওয়্যারের লেন্থ যত বেশি হবে, যেহেতু ওয়্যার দিয়েই আমি ফিল্ড লাইন কাটতেছি, তাহলে ওয়্যারটার লেন্থ বেশি হলে আমি মোর ফিল্ড লাইন কাট করব। আর দ্য স্পিড অফ দ্য মুভমেন্ট, তার মানে কি, যদি মুভমেন্টের স্পিড বেশি হয়, তার মানে আমি যেটা বললাম, কম সময়ে বেশি ফিল্ড লাইন কাটতে পারবো। কারণ কথাটা তো এটাই, যত কম সময়ে যত বেশি ফিল্ড লাইন কাটতে পারবো, তত বেশি ইনডিউসড ইএমএফ, হ্যান্স ইনডিউসড কারেন্ট পাবো। ইনডিউসড ইএমএফ বেশি মানেই তো কারেন্ট বেশি, এটা তো একটা রিলেটেড কথা। কথাটা ইএমএফ বলি বা কারেন্ট বলি, সেম ব্যাপার। তাহলে ভেরি সিম্পল, আমরা এখানেও সেই কথাগুলি বললাম, মানে বেসিক কথাটা এটাই, যত কম সময়ে যত বেশি ফিল্ড লাইন কাটতে পারবো, তত বেশি ইনডিউসড কারেন্ট পাবো, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা মজা আছে। কয়েলের ক্ষেত্রে কি হবে, এগুলো কিন্তু এক্সামে একদম লিখতে বলে, ঠিক আছে, মুখস্থ। তোমরা তোমাদের মতো করে সুন্দর করে লিখবা। ফর আ কয়েল অফ ওয়্যার the induced current or EMF depends on এখানে তো সেম, কয়েলের টার্ন নাম্বার বেশি হতে হবে, তাই না? যেহেতু কয়েলের সাথে হিট করেই ম্যাগনেটিক ফিল্ড লাইন কাট হয়, তাহলে যে ম্যাগনেটটা আমরা নিব, সেই ম্যাগনেটটার স্ট্রেংথ বেশি হতে হবে। যে কয়েলটা আমরা নিব, কয়েলটার টার্ন নাম্বার বেশি হতে হবে, ম্যাগনেটটাকে আরো বেশি স্পিডে মুভ করাতে হবে। এসব কথাবার্তাই তো হবে, সিম্পল কথা। কারণ আমি যত বেশি ফিল্ড লাইন কাটতে পারবো যত কম সময়ে, নর্মাল কথা এটাই। তাহলে the magnitude of the magnetic flux density the cross sectional area of the coil
ক্রস সেকশনাল এরিয়া যদি বেশি হয়, যেহেতু আমরা ম্যাগনেটটাকে যখন মুভ করে নিয়ে যাই এই কয়েলটার সাথে হিট করেই তো ফিল্ড লাইন কাট হয়, তাহলে এটা ক্রস সেকশন বেশি হলে বেশি ফিল্ড লাইন কাট হবে, মানে বেশি রিজিয়নে বেশি এরিয়াতে ফিল্ড লাইন কাট হবে, তাই না? তারপরে বেশি এরিয়াতে যদি ফিল্ড লাইন কাট হয় তাহলে ব্যাপারটা তাই হবে। এরিয়া অফ দ্য কয়েল, the number of turns of wire, যেটা বললাম, the number of turns of the coil বা একটা কথা বলা যায়, ওই ম্যাগনেটটা যত স্পিডে তুমি মুভ করবে, যেটা আমি এক্সাম্পলে দেখাইলাম, এটা ওরা মানে এসি জেনারেটরটা টার্গেট নিয়ে কথা বললো, এসি জেনারেটরের ভিতরে যে কয়েলটা রোটেট করে, তাই না? কয়েলটা যত ফাস্টার রোটেট করবে তত বেশি ইনডিউসড কারেন্ট পাবো। বা আমি যে এক্সাম্পলটা দিলাম সেখানে যদি তুমি বলো যে ম্যাগনেটটাকে আমি যত স্পিডে মুভ করে নিয়ে যাব, একই তো কথা, তাই না? সোজা কথায় আমরা যত কম সময়ে যত বেশি ফিল্ড লাইন কাটতে পারবো তত বেশি ইনডিউসড কারেন্ট পাবো। এখন কোশ্চেন হচ্ছে, এই যে আমরা ইনডিউসড কারেন্ট পাচ্ছি, ইনডিউসড কারেন্ট কেন পাচ্ছি? ফর চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ। ফ্লাক্স লিঙ্কেজ কি বা ফ্লাক্স কি? আমরা অলরেডি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি জানি, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ তো জানি না, আমরা জানবো। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি আমরা আগেই পড়ে আসছি, অন্য চ্যাপ্টারই পড়ে আসছি। এখন কথা হচ্ছে, তাহলে এই যে কারেন্ট ইনডিউসড হইতেছে, মানে ইএমএফ ইনডিউসড হইতেছে, হ্যান্স আ কারেন্ট ফ্লো হইতেছে, সেই কারেন্টের ডাইরেকশন আমরা কিভাবে বের করব? আমরা যদি একটু আগের চ্যাপ্টারে ব্যাক করে যাই, যেখানে আমরা ফোর্স ইনডিউসড হওয়ার থিওরি পড়েছিলাম, যে থিওরিটার নাম ছিল ফোর্স অন আ কন্ডাক্টর ইন ম্যাগনেটিক ফিল্ড। তার মানে একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি আমি কি একটা কয়েলকে নিয়ে প্লেস করি, তাহলে এই কয়েলের উপর একটা ফোর্স ইনডিউসড হয়। মানে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডকে একটা কয়েলে রেখে কারেন্ট যদি আমি ফ্লো করি, তাহলে সেই কারেন্টের জন্য ওখানে ফোর্স ইনডিউসড হয়ে এটা রোটেট করে কয়েলটা। আর এখানে উল্টা প্রসেস, এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে নিয়ে আমরা নিজে কয়েলটাকে রোটেট করতেছি এবং কয়েলে ইনডিউসড হচ্ছে কারেন্ট। তাহলে সেই কারেন্টের ডাইরেকশন আমরা কিভাবে বের করব? ওই থিওরিতে বাই ইউজিং ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, আমরা কিন্তু ফোর্স অ্যাজ ওয়েল এজ মোশনের ডাইরেকশন বের করেছিলাম। এটার জাস্ট মিরর থিওরি হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। বাই ইউজিং ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল এখানে আমরা এই ইনডিউসড কারেন্টের ডাইরেকশন বের করতে পারি, দ্যাট মিন্স ইনডিউসড ইএমএফ এর ডাইরেকশন। ওকে, তার মানে জাস্ট মিরর, এটা ছিল এরকম আর এটা এরকম, এই এরকম। এখানেও কিন্তু তিনটা ফিঙ্গার পারপেন্ডিকুলারলি সেট আপ করেছে লেফট হ্যান্ডে, এখানে জাস্ট রাইট হ্যান্ড ইউজ করব। তাহলে বাই ইউজিং ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল আমরা এই ইনডিউসড কারেন্টের ডাইরেকশন বের করতে পারি। এখানেও কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডে একটা ডাইরেকশন আছে, এবং আমি একটা ম্যাগনেটকে অথবা একটা কয়েলকে মুভ করি, তাহলে এখানে একটা মোশন ডাইরেকশন আছে। এই দুটো ডাইরেকশন নোন, এবং এই দুটো ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলারলি কিন্তু হয় ইনডিউসড কারেন্টটা। মজার ব্যাপার হচ্ছে ইনডিউসড কারেন্ট অলওয়েজ ওই দুটো ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলার হয়। তাই বাই ইউজিং ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল আমরা সেই ইনডিউসড কারেন্টের ডাইরেকশন বের করতে পারি। ঠিক আছে, তাহলে কথাটা কিভাবে বলবো? এই পর্যন্ত সবার লেখা হয়েছে? তাহলে আগেরটা জাস্ট মিরর, ওটা ছিল লেফট হ্যান্ড, এটা রাইট হ্যান্ড, একই রকম, থ্রি ফিঙ্গার, সেম ফিঙ্গার গুলো সেম জিনিস রিপ্রেজেন্ট করে। থাম্ব মানে ডাইরেকশন অফ মোশন, আগেও তাই ছিল। ইয়ে মানে কি? ফার্স্ট ফিঙ্গার হচ্ছে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, এখনো তাই আছে। সেকেন্ড ফিঙ্গার মানে ম্যাগনেটিক মানে ডাইরেকশন অফ কারেন্ট, এটাও এখন ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট, শুধু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড হয়ে গেল, বাকি সবকিছু সেম আছে। তার মানে এখানে যে কারেন্টটা ইনডিউসড হয় সেই কারেন্টটা
ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এবং মোশন ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলার হয়, এবং বাই ইউজিং ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল উই ফাইন্ড দ্য ডাইরেকশন অফ দ্য ইনডিউসড কারেন্ট। আমি ব্যাপারটা লিখে দিচ্ছি সুন্দর করে। ওকে, তোমরা আগে এই পর্যন্ত লেখাটা সবাই ক্লিয়ার করো। শেষ স্যার। For finding the direction of induced current, use Fleming's right hand rule. The direction of induced current, the direction of induced current is perpendicular to the direction of magnetic field and direction of motion. তার মানে এখানে তিনটাই একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার। তাহলে নতুন যে ইএমএফটা ইনডিউসড হয় বা কারেন্টটা ইনডিউসড হয় সেটা ডাইরেকশন অফ মোশন এবং ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, এই বোথ ডাইরেকশনের সাথে পারপেন্ডিকুলার হয়, যে কারণেই কিন্তু আমরা এরকম রুলস ইউজ করতে পারি। তাহলে যে তিনটা ফিঙ্গার, ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার এন্ড থাম, তিনটা ফিঙ্গার কিন্তু এরকম পারপেন্ডিকুলারলি সেট আপ করি আমরা। এটা জাস্ট আ মিরর ইমেজ অফ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, কিন্তু এখানেও সেম। থাম মানে এটা ওকে। তাহলে by using Fleming's left hand rule, Fleming's, oh sorry, right hand rule, Fleming's রুল। ফ্লেমিং রাইট হ্যান্ড রুলে আমরা কিভাবে ফিঙ্গার্স গুলো সেট আপ করবো সেটা তো আমরা দেখাই দিলাম। জাস্ট আমি এগুলো লিখে দিই, লাইক হচ্ছে থাম, থাম্ব, থাম্বের এমটা আমরা ক্যাপিটাল লিখলাম। তার মানে কি, এটা হচ্ছে ডাইরেকশন অফ
ডাইরেকশন অফ মোশন, মানে কয়েলটাকে আমরা কোন ডাইরেকশনে মুভ করতেছি। আমি তো কয়েলটাকে, তাই না, একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে নিয়ে আমি কয়েলটাকে মুভ করতেছি, যে কারণে কয়েলে আমি একটা ইনডিউসড কারেন্ট পাচ্ছি, এবং ইনডিউসড কারেন্টটা কেন অল্টারনেটিং হয় সেটা কিন্তু লেন্স ল বলে, ফ্যারাডেজ ল বলে আমরা এটা কিভাবে বাড়াতে পারি ইনডিউসড ইএফটা। যাক, এগুলো কথায় পরে আসতেছি। ফার্স্ট ফিঙ্গার, এখানে এফটা হচ্ছে মার্কিং, তার মানে এটা ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, মানে ডাইরেকশন অফ ফিল্ড আর কি, বেসিক্যালি ডাইরেকশন মোশন, ডাইরেকশন অফ ফিল্ড, ডাইরেকশন অফ ফিল্ড। এই কারণে আমরা এফটা কি করছি মনে রাখার সুবিধার জন্য। সেকেন্ড ফিঙ্গারের এখানে সিটা হচ্ছে মার্কিং, সেই জন্য এটাকে আমরা বলি ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট। তার মানে যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে যদি আমি একটা কয়েলকে রোটেট করতে থাকি, তাই সেই কয়েলে আমি একটা ইনডিউসড কারেন্ট পাবো, ঠিক আছে। আর সেই কারেন্টের কি বলে ডাইরেকশন আমরা ফাইন্ড করি বাই ইউজিং ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, যেখানে থাম্ব রিপ্রেজেন্ট করে ডাইরেকশন অফ মোশন, ফার্স্ট ফিঙ্গার রিপ্রেজেন্ট করে ডাইরেকশন অফ ফিল্ড, আর সেকেন্ড ফিঙ্গার রিপ্রেজেন্ট করে ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট। মানে আমরা তো বেসিক্যালি ইনডিউসড কারেন্টেরই ডাইরেকশন বের করতে চাই, তাই না? ক্লিয়ার সবাই? ফর এক্সাম্পল, এখানে যদি জাস্ট আমরা একটা এক্সাম্পল দেই, ধরো এটা একটা ম্যাগনেট, নর্থ সাউথ, এবং এখানে একটা কয়েল আছে। এই কয়েলটা ধরো আপওয়ার্ড মুভ করতেছে, আপওয়ার্ড, ফোর্সের ডাইরেকশন আপওয়ার্ড, তাহলে কি আমাকে একজন বলতে পারবা এখানে কারেন্টটা কোন দিকে হবে? বাই ইউজিং, এগুলো কিন্তু তোমরা কপিতে চিন্তা করো, বাই ইউজিং ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। এখানে ফার্স্ট ফিঙ্গার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর সেকেন্ড ফিঙ্গার হচ্ছে এরকম আপওয়ার্ড, দেখো এই এরকম আমার মতো দেখো। আমরা পেজে সবসময় ধরো এটা আমার কপি, আমি কপিতে চিন্তা করব রাইট হ্যান্ড দিয়ে, আগের মতো কিন্তু লেফট হ্যান্ড না। এই জায়গাটাতে ভুল করে আমি আমার স্টুডেন্ট লাইফে যেটা করতাম, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড নিয়ে একটা পেঁচায় ফেলতাম, কখন লেফট হ্যান্ড কখন রাইট হ্যান্ড, বারবার লেফট হ্যান্ড চলে আসতো, কারণ লেফট হ্যান্ড বেশি ইউজ করা হতো। তো রাইট হ্যান্ড দেখো, এই দেখো এখানে ম্যাগনেটিক ফিল্ড লেফট থেকে রাইট, তার মানে ফার্স্ট ফিঙ্গার লেফট থেকে রাইট, আর সেকেন্ড ফিঙ্গার হবে আপওয়ার্ড, কারণ এখানে মোশন ডাইরেকশন আপওয়ার্ড ওয়্যারটার। তাহলে ওয়্যারে কারেন্ট ফ্লোটা কেমন হবে? আপ দ্য পেজ। তার মানে এখানে কারেন্ট ফ্লো হবে, এখানে কারেন্টের ডাইরেকশন হবে এরকম আপ দ্য পেজ। এই যে দিস ইজ দ্য কারেন্ট, তার মানে বাই ইউজিং ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল আমি কিন্তু সেটাকে বের করে ফেলতে পারি। সরি, আবার এই যে বল দেখো মুখে লেফট হ্যান্ড বলে ফেলছি, বাই ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল আমরা সেই কারেন্টের ডাইরেকশনটা বের করতে পারি। তার মানে এখানে শুধুমাত্র এই জিনিসটা তুমি আলাদাভাবে ডিস্টিংগুইশ করবা যে কখন আমরা লেফট হ্যান্ড ইউজ করবো আর কখন রাইট হ্যান্ড ইউজ করবো। যখনই ফোর্স বা মোশনের ডাইরেকশন বের করতে হয় তখন লেফট হ্যান্ড, আর যখনই আমরা ইনডিউসড কারেন্ট বা ইনডিউসড ইএমএফ, অনেকে ইলেকট্রোমোটিভ ফোর্স বললে এটাকে ফোর্স মনে করে। ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু একটা ভোল্টেজ, এটা ফোর্স না, নাম ফোর্স। হ্যাঁ, আমাদের গ্রামে এক লোক ছিল নাম শহর আলী, থাকে গ্রামে, ব্যাপারটা এরকম, নাম ইলেকট্রোমোটিভ ফোর্স, কিন্তু সে কিন্তু ফোর্স না, সে ভোল্টেজ। ঠিক আছে? তাহলে যদি আমাকে ইলেকট্রোমোটিভ ফোর্সের ডাইরেকশন মানে কারেন্টের ডাইরেকশন বের করতে বলে তখন রাইট হ্যান্ড, মানে ইনডিউসড কারেন্টের ডাইরেকশন আমি বের করতে চাই। আর যদি আমি ফোর্স বা মোশন ডাইরেকশন বের করতে চাই তখন লেফট হ্যান্ড। আর কখন ফোর্স ইনডিউসড হয় আর কোন কেসে কারেন্ট ইনডিউসড হয় সেটা তো ডিস্টিংগুইশ করতেই হবে।
আমি যদি ম্যাগনেটিক ফিল্ডে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে প্লেস করি তাহলে ফোর্স ইনডিউসড হয়, আর সেই ফোর্সের ডাইরেকশন বের করি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। আর যদি ম্যাগনেটিক ফিল্ডে নিয়ে আমি কয়েলকে রোটেট করি তাহলে ইনডিউসড হয় কারেন্ট, আর সেই কারেন্টের ডাইরেকশন আমরা বের করি রাইট হ্যান্ড দিয়ে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু থিওরি। এই দুইটা থিওরিকে মার্জ করবা না, তাহলেই ধরা খাইছে। এই দুইটা থিওরিকে কোনোভাবেই মার্জ করা যাবে না। সবাই কি ক্লিয়ার? স্যার এখানে এক্সাম্পলটা ডাইরেকশন অফ মোশনটা কি আউট অফ দ্য পেজ না? ডাইরেকশন অফ মোশনটা আউট অফ দ্য পেজ, হ্যাঁ আপওয়ার্ড আর কি। আপওয়ার্ড। সবাই কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? তাহলে শুধুমাত্র আজকেই বাসায় বসে, আজকেই ক্লাসে যত রাতেই হোক, আগের নোটস গুলো বের করে আর আজকের এই নোটসটা দুইটা মিলে একটু ব্যাপারটা ডিফারেন্সটা যেন মাথায় ক্লিয়ার হয়ে যায়, আমরা যেন এক্সাম হলে বসে না পেঁচাই কোনটা কি। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থিওরিটা বুঝে ফেলা মানে অল্টারনেটিং কারেন্ট, এটা একটা মানে নর্মাল ব্যাপার তোমার জন্য, কারণ অল্টারনেটিং কারেন্ট প্রডিউস করি আমরা এই ইয়ে দিয়ে। আর এই জেনারেটরটা কাজই করে এই থিওরির উপর বেস করে। জেনারেটরটা বেসিক্যালি কি, যে আমাদের বাসার নিচের জেনারেটর বা পাওয়ার স্টেশনে, পাওয়ার স্টেশন যেরকমই হোক না কেন, পাওয়ার স্টেশনে ফাইনালি একটা জেনারেটর আছে। এই জেনারেটরটা বেসিক্যালি এই মানে জেনারেটরের ভিতরটা মানে একটা বিশাল সাইজের ম্যাগনেটিক ফিল্ড, অনেক বেশি ফ্লাক্স ডেনসিটি, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে নিয়ে আমি একটা কয়েলকে রোটেট করি, ঠিক আছে? সেই কয়েল কারেন্ট প্রডিউস করে, আর সেই কারেন্ট আমরা স্লিপ রিং এর ইউজ করে আউটার সার্কিটে কানেক্টেড করে দিই। সেটা হয়তো ঢাকা থেকে বাংলাদেশ মানে চিরং থেকে ঢাকায় আসে আমরা ইউজ করতেছি। এখন এই যে কয়েলটা রোটেট করব আমরা কি দিয়ে, সেই এনার্জি আমরা খুঁজি, আর সেটা দিয়ে হচ্ছে আলাদা আলাদা পাওয়ার স্টেশন। লাইক ধরো হাইড্রো ইলেকট্রিক, সেখানে কি করা হয়, উপরে ড্যাম থেকে ওয়াটারকে পাইপ দিয়ে এনে ওই টারবাইনে ফেলা হয়, তারপর কয়েলটা ঘুরে, মানে কয়েলটাকে রোটেট করাতে পারলেই কারেন্ট ইনডিউসড হবে। তাহলে যে কোনো পাওয়ার স্টেশনেরই মেইনটা হচ্ছে একটা জেনারেটর, যেটা জীবনে নষ্ট হয় না। একটা জেনারেটর একটা সিম্পল স্ট্রাকচার, কিচ্ছু নাই এটার মধ্যে। সাইজে যত বড় হবে তত বেশি কারেন্ট পাবো। এই যে মেগাওয়াট বলে না, এটার উৎপাদন ক্ষমতা এত মেগাওয়াট, এটা হচ্ছে সাইজ, জেনারেটরটার সাইজ। এখন জেনারেটরের কয়েলটা যদি আমি হাতে গিয়ে ঘুরাইতে থাকি, মনে করো সকাল থেকে 1 ঘন্টা আমি ঘুরাইলাম, তারপরে মাহাতির ঘুরাইলো, তারপরে রাফসান ঘুরাইলো, তাহলে তো আর কাজ হবে না। হবে কারেন্ট ইনডিউসড হবে, এই কারেন্ট দিয়ে কিছু বাতিও জ্বলবো না একটা, তাই না? আমরা কত বেশি ফাস্টার এই মানে কয়েলটা যত বড় বানাবো আর কয়েলটাকে যত ফাস্টার মুভ করাতে পারবো তত বেশি ইনডিউসড কারেন্ট পাবো। আমরা মাত্র শিখলাম। এখন একে তো ঘুরাইতে হবে, ঘোরানোর জন্য এনার্জি দরকার, সেই এনার্জি সোর্স আমরা খুঁজি, আর সেই জন্য হচ্ছে আলাদা আলাদা পাওয়ার স্টেশন। হাইড্রো ইলেকট্রিক যেটা বললাম, আর একটা হচ্ছে টাইডাল। কারেন্টের মধ্যে নিয়ে আমরা টারবাইনটাকে বসাই, মানে যে পানির যে ফ্লো, ঝর্ণার পানির, সেই ফ্লোতে টারবাইনটা ঘুরে। তারপরে বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলো কি, অয়েল ফায়ার্ড, কোল ফায়ার্ড, তাই না? এগুলো কি করা হয়, অয়েল বা কোলকে বার্ন করে হিট প্রডিউস হয়, সেই হিট দিয়ে ওয়াটারকে স্টিম করে, তারপর সেই স্টিমকে হাই স্পিডে টারবাইনে ফেলা হয়, তারপর টারবাইন ঘুরে কারেন্ট ইনডিউসড হয়। এগুলোকে আমরা অয়েল ফায়ার্ড বা কোল ফায়ার্ড পাওয়ার স্টেশন বলি, বা ফিউয়েল ফায়ার্ড পাওয়ার স্টেশন। সোজা কথায় কোল দেওয়া হয়, গ্যাস ইউজ করা হয়, অয়েল ইউজ করা হয়। আবার আরেক ধরনের পাওয়ার স্টেশন আছে যেটাকে আমরা বলি নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। সেখানে নিউক্লিয়ার রিয়েক্টরে নিউক্লিয়ার রিয়াকশন হয়, এটা ও লেভেলসে তোমাদেরকে পড়াইছিলাম। নিউক্লিয়ার ফিশন হয়, সেখানে থার্মাল এনার্জি প্রডিউস হয়, সেই থার্মাল এনার্জি দিয়ে ওয়াটারকে স্টিম করা হয়, সেই স্টিমকে নিয়ে পাইপ দিয়ে হাই স্পিডে টারবাইনে ফেলা হয়। ফাইনাল টার্গেট কিন্তু ওই টারবাইন, যে টারবাইনের সাথে, টারবাইনটা হচ্ছে এক্সেলটাকে বলে টারবাইন। টারবাইনটা ঘুরলেই মানে এক্সেল দিয়ে আমরা এটাকে ঘোরাচ্ছি না, এই এক্সেলটাকে টারবাইন বলা হচ্ছে। টারবাইনটা ঘোরা মানেই কয়েলটা ঘুরবে, মানে কয়েলটা রোটেট করবে ইনসাইড ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট ইনডিউসড হবে।
এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় ওই বিদ্যুৎ মানে ওই পাওয়ার স্টেশন বন্ধ, কারেন্ট নেই। আবার হতে পারে যে উইন্ডমিল এখন, তাই না, বিশাল বিশাল উইন্ডমিল দেয়, ওগুলোর সাথে টারবাইন কানেক্টেড থাকে, উইন্ডমিল ঘুরলে টারবাইন ঘুরবে, ঠিক আছে, এরকম। মানে এই সোর্সটা কি দিয়ে আমরা টারবাইনটাকে ঘোরাবো, কিন্তু ফাইনাল ডেস্টিনেশন সেম, এই সিম্পল জিনিসটা। এটা যদি ফ্যারাডের মাথায় না এসে আমাদের মাথায় আসতো তাহলে তো আজকে আমরা বিখ্যাত হয়ে যেতাম, তাই না? ওকে, ক্লিয়ার করি। Yes, sir. স্যার ফ্যারাডের মাথায় না আসলে তো আমরা আর বসে অনলাইন ক্লাস করতে পারতাম না। অনলাইন জঙ্গলে থাকতাম, অনলাইন তো মেলা দূরের কথা। অনলাইন তো বহু দূর, মক্কা বহু দূর একটা কথা আছে না গ্রামে, অনলাইন তো তখন বহু দূরে থাকতো। ওকে, এবার চলে আসো ম্যাগনেটিক ফ্লাক্স। আমরা অলরেডি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি পড়েছি, তার ডেফিনেশন পড়েছি, ফ্লাক্স ডেন্সিটি ক্যালকুলেট করার ফর্মুলাও পড়েছি, তাই না? এবং ফ্লাক্স ডেন্সিটির এসআই ইউনিট হচ্ছে টেসলা, সেটাও পড়েছি, টেসলার ডেফিনেশনও পড়েছি। ফ্লাক্স ডেন্সিটি বি ইকুয়াল কি F/IL, এরকম একটা ফর্মুলা আমরা অলরেডি পড়েছি, তাই না? ডেফিনেশন থেকে এই ফর্মুলা পেয়েছি, ফর্মুলা জানি, তার ইউনিটও জানি, কারণ ফ্লাক্স ডেন্সিটি আমাদের কাছে ক্লিয়ার। তাহলে হোয়াট ইজ ফ্লাক্স? ফ্লাক্স জিনিসটা কি, একটা সিম্পল ডেফিনেশন আমরা সেটা বলতে পারি। ম্যাগনেটিক flux as the total number of magnetic কথাটা কি বুঝলা? ধরো এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, ইটস আ ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডে কি হয়, ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করে, ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করে না? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির এই যে ফর্মুলা বা যে ডেফিনেশন আমি তোমাদেরকে শিখাইছি সেটা তো ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, যেটাকে আমরা বলি কোয়ান্টিটিভ ডেফিনেশন। যদি আমি এটার কোয়ালিটিভ ডেফিনেশন তোমাদেরকে বলতে বলি, তাহলে এই ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বেসিক্যালি কি মিন করে, যে একটা ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট এরিয়াতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে। তার মানে যদি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি 20 হয়, তাহলে আমরা বলতে পারি ইউনিট এরিয়াতে 20 ফিল্ড লাইন আছে। ইউনিট এরিয়াতে মানে 1 মিটার স্কোয়ার এরিয়াতে কি অ্যামাউন্টের ফিল্ড লাইন আছে, সেটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির কোয়ালিটিভ মিনিং। আর আমরা যেটা ডেফিনেশন শিখছি এটা তো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কিভাবে মেজার করব, সবসময় ক্যামব্রিজ বা সিআই এসব কোয়ান্টিটিভ ডেফিনেশন চুজ করে, যে কারণে আমরা ফর্মুলার বেসিসে বা এটাকে কিভাবে মেজার করব সেটার বেসিসে ডেফিনেশন বলি। কোন একটা ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স ডেন্সিটি মেজার করার জন্য ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে আছে, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি, তাই না? হল ইফেক্ট দিয়ে যেটা বানাই, হল প্রুফ দিয়ে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি মেজার করতে পারি। তাহলে জেনারেলি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির কোয়ালিটিভ মিনিং হচ্ছে এটা, যে ইউনিট এরিয়াতে কি পরিমাণ ফিল্ড পাস করে পারপেন্ডিকুলারলি। আর ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে টোটাল এরিয়াতে, ধরো একটা এরিয়া নিয়ে আমি কথা বলতেছি, টোটাল এরিয়াতে কি পরিমাণ
ফিল্ড লাইন আছে। দেখো ম্যাগনেটিক ফ্লাক্স অ্যাজ দ্য টোটাল নাম্বার অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স পাসিং থ্রু অ্যান এরিয়া। ধরো একটা ম্যাগনেটিক ফিল্ডের এরিয়াটা আমি জানি, তাহলে ওর ফ্লাক্স কত, এই এরিয়ার মধ্যে টোটাল যতগুলো আসে, তাহলে এটাকে যদি আমরা ফ্লাক্স ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে ব্যাপারটা এরকম হয় না যে ম্যাগনেটিক ফ্লাক্স ইজ ইকুয়াল হবে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইনটু এরিয়া, মানে টোটাল ফিল্টার এরিয়া। ফ্লাক্স ডেন্সিটি যদিও আমরা ফর্মুলা বলতেছি এফ ইকুয়াল মানে বি ইকুয়াল এফ বাই আইএল, এটা তো কোয়ালিটিভ মানে ক্যালকুলেট করা, কিন্তু মেইন মিনিংটা কি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির মেইন মিনিং হচ্ছে ইউনিট এরিয়াতে কি পরিমাণ ফিল্ড লাইন পাস করে, আর ফ্লাক্স হচ্ছে টোটাল এরিয়াতে। তাহলে যদি ফ্লাক্স ডেন্সিটিকে আমরা এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলেই তো ম্যাগনেটিক ফ্লাক্স পাই, যেটার সিম্বল হচ্ছে ফাই, ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ফাই ইকুয়াল আমরা বলতে পারি বিএ, ফাই ইকুয়াল আমরা বলতে পারি বিএ। দিস ইজ দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং ম্যাগনেটিক কি ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে একটা গিভেন এরিয়াতে কি পরিমাণ ফিল্ড লাইন পাস করতেছে, আর ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে ইউনিট এরিয়াতে। কেউ কিন্তু কনফিউজ হবে না, তুমি এখন আমাকে কোশ্চেন, এই জন্য আমি আগেই বলে ফেলাম, কোশ্চেন করতেই পারতো স্যার এখানে ফর্মুলা বলতেছে এফ বাই আইএল, তাহলে আপনি বলতেছেন এফ বাই আইএল তো তার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, আর তার কোয়ালিটিভ ডেফিনেশন হচ্ছে ইউনিট এরিয়াতে, মানে ইউনিট এরিয়াতে কি পরিমাণ ফিল্ড লাইন পাস করে, যেটা পড়ানোর সময় কিন্তু বলছিলাম ফিল্ড লাইন যত ক্লোজার হয় ফ্লাক্স ডেন্সিটি তত বেশি হয়। মিনিংটা তো তাই দাঁড়ালো, তাই না? সিম্পল কথা। তার মানে আমরা ফ্লাক্স ডেন্সিটিকে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই পাই, সেটা যদি পারপেন্ডিকুলার হয়, এবং এটা যদি পারপেন্ডিকুলার না হয়ে এই এরিয়াতে এরকম থাকে ফিল্ড লাইন্স গুলো যদি পারপেন্ডিকুলার না হয়ে এরকম হয়, তখন ম্যাগনেটিক ফ্লাক্সের ফর্মুলা কি হয়? লাইক ধরো দিস ইজ দ্য নর্মাল, তাহলে নর্মালের সাথে যদি আমি অ্যাঙ্গেলটা থেটা জানি, তাহলে তখন ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ফাই ইকুয়াল হবে বিএ সাইন থেটা। তাহলে সোজা কথায় যদি ফিল্ড লাইন্স গুলো পারপেন্ডিকুলার হয় এরিয়াতে, যে এরিয়ার ফ্লাক্স বের করতে চাইতেছি, তাহলে জাস্ট বিএ, আর এটা হলে তার মানে পুরো ব্যাপারটা যদি আমরা জাস্ট ফ্লাক্স ডেন্সিটি এখন এফ বাই আইএল এই ফর্মুলা দিয়ে বের করতে পারি, বা আরো অনেক ফর্মুলা আমরা অলরেডি পেয়ে গেছি। চার্জ পার্টিকেল চ্যাপ্টার পড়তে গিয়ে ফ্লাক্স ডেন্সিটি বের করার দুনিয়ার অনেক ফর্মুলা আমরা জানি। যে কোনো একটা ফর্মুলা দিয়ে ফ্লাক্স ডেন্সিটি বের করে গিভেন এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই আমরা ফ্লাক্স পেয়ে যাব, যার এসআই ইউনিট হবে ম্যাগনেটিক ফ্লাক্সের। তাহলে ম্যাগনেটিক পারপেন্ডিকুলার হলে কিউ ইকুয়াল বিএ, কেন বিএ তার ডেফিনেশন থেকে আমরা এটা খুব ইজিলি বুঝতে পারতেছি, তাই না? আর ফাই ইকুয়াল বিএ সাইন থিটা, কেন এটা সাইন হয়? কারণ এই যে পারপেন্ডিকুলার ডাইরেকশনের কম্পোনেন্টটা অলওয়েজ কে কনসিডার করি, কারণ হরাইজন্টাল মানে এখানে তো এটা ইয়েটা করতে হয়, এই যে এই ডাইরেকশনের কম্পোনেন্টটাকে কনসিডার করতে হয়, আর ওটার জন্য তো কোনো ইয়ে নাই, মানে ফোর্স আসে না। তাহলে এসআই ইউনিট হবে টেসলা মিটার স্কয়ার, তাই না? যেটাকে বলা হয় ওয়েবার, এটার নাম হচ্ছে ওয়েবার মানে WB। The SI unit of magnetic flux is equal ওয়েবার মানে হচ্ছে টেসলা মিটার স্কয়ার। টেসলা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির ইউনিট, দুইটা কিন্তু সেম কথা না, এটা হচ্ছে টেসলা মিটার স্কয়ার। ওকে, টেসলা মিটার স্কয়ার, ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা বেজ ইউনিট ফর্ম বের করতে চাই, কারণ বেজ ইউনিট কিন্তু এটুতে আছে, বেজ ইউনিট ফর্ম অফ ওয়েবার ফার্স্ট হচ্ছে টেসলা মিটার স্কয়ার। আবার টেসলা মানে কি দেখো তো, এই যে FIL, তার মানে কি নিউটন পার এম্পিয়ার পার মিটার, সাথে আছে মিটার স্কয়ার, তাই না? কারণ নিউটন মানে আবার কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, পার এম্পিয়ার, এগুলো কিন্তু শিখতে হবে, ইয়েটা মুখস্থ করলে চলবে না। এটা পার মিটার আর এটা হচ্ছে মিটার স্কয়ার,
তাহলে এটা মিটার এবং পার মিটারে কাটা, তাহলে থাকলো কি কেজি, মিটার স্কোয়ার, পার সেকেন্ড স্কোয়ার, per ampere. This is the SI base unit form of Weber. Weber is the SI unit of magnetic flux. Magnetic flux মানে একটা given এরিয়াতে টোটাল কতগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করতেছে, যেটা আমরা ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং দিস ফর্মুলা BA। সেটা হচ্ছে পারপেন্ডিকুলারের জন্য, আর যদি অন্য অ্যাঙ্গেলে থাকে তখন আমরা BA sin থিটা ইউজ করে থাকি ফর্মুলা। ক্লিয়ার সবাই? যার SI ইউনিট হয় ওয়েবার, ওয়েবার মানে টেসলা মিটার স্কয়ার, এবং সেখান থেকে আমরা বেস ফর্ম নিয়ে দেখলাম ইট ইজ কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার পার এম্পিয়ার। দিস ইজ দ্য SI ইউনিট, SI বেস ইউনিট ফর্ম অফ ওয়েবার। ওয়েবার ইজ দ্য SI ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স। সবাই ক্লিয়ার ম্যাগনেটিক ফ্লাক্স ব্যাপারটা কি? এখন যদি তোমাকে আমি ওয়েবারকে ডিফাইন করতে বলি, যদি আমি ওয়েবার ডিফাইন করতে বলি, আমরা তো সব ইউনিট ডেফিনিশন এই পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার বলতেছো না স্যার বলতেছো? জি স্যার। সবাই বুঝতেছে তো নাকি? কঠিন জিনিস তো, এর থেকে সহজভাবে আর বলতে পারতেছে না, যথেষ্ট আস্তে আস্তে এবং সহজ করে বলা ট্রাই করতেছে আর কি, যেন আলাদা করে ব্যাপারগুলো মনে থাকে। এই জিনিসগুলোতে একটু ডিফিকাল্ট কম্পারেটিভলি, অনেক নতুন নতুন টার্ম আসতেছে, অনেক স্লোলি এবং অনেক অল্প অল্প করে বলার ট্রাই করতেছে, যেন ক্লাসেই সবগুলো মাথায় থাকে, বাসায় খুব সময় দিতে না হয়। স্যার BA sin থিটা ফর্মুলাটা ইউজ করলে থিটাটা কোন অ্যাঙ্গেলটা নিব? এই যে পারপেন্ডিকুলার ডাইরেকশনের সাথে এই যে এই অ্যাঙ্গেলটা থিটা, যেটা আমি মার্ক করে রাখছি, তো এই যে এটা আচ্ছা ব্যাপারটা এরকম, লাইক দিস, দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড গুলো এরকম থাকবে, তাহলে এই যে এরকম ভাবে আমি একটা লাইন ড্র করব, করে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, কারণ আমার এই ডাইরেকশনের কম্পোনেন্টটাকে নিতে হয়। এটা দেয়া থাকলে কিন্তু সাইন হবে, আর যদি অন্য ওই অ্যাঙ্গেলটা দেয়া থাকে তাহলে কিন্তু কজ হবে। ঠিক আছে? ডিফাইন ওয়েবার। যখনই কোনো ইউনিটকে ডিফাইন করতে বলা হয় তখন তো আমি 1 ইউনিট ডিফাইন করি, তাহলে 1 ওয়েবার ডিফাইন করতে হবে। তাহলে 1 ওয়েবার মানে 1 টেসলা মিটার স্কয়ার, আর 1 টেসলা মানে কি 1 নিউটন ডিভাইডেড বাই কি 1 এন্ড 1 মিটার। তাহলে কথাটা পুরোপুরি এত কথা বলা দরকার নেই, আসলে ফ্লাক্স ডেনসিটি দিয়ে সরাসরি বলে ফেলবো। তাহলে 1 ওয়েবার, 1 ওয়েবার is the flux that passes through an area of 1 meter square when the magnetic flux density is this 1 Weber is equal to 1 Tesla into 1 meter square. So 1 Weber is equal 1 Tesla meter square. This is the definition of Weber. Clear সবাই? তাহলে আজকে আমরা কি কি পড়লাম? দুইটা এক্সপেরিমেন্ট, যে দুইটা এক্সপেরিমেন্ট আমাকে আইডিয়া দিয়েছিল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের। দেন আমরা কথা বললাম যে হোয়াট ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং কেন এই কারেন্ট ইনডিউসড হয় এবং সেই কারেন্ট কেন অল্টারনেটিং হয়।
আমাদের মাথায় এখন ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার থাকার কথা। তারপর আমরা ডিটেইলসে গেলাম। তাহলে এই যে কারেন্ট ইনডিউসড হয়, সেই কারেন্ট কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে এবং সেই কারেন্টের ডাইরেকশন আমরা কিভাবে বের করব। দেন আমরা চলে আসলাম ম্যাগনেটিক ফ্লাক্স কি এবং তার SI ইউনিট ওয়েবার নিয়ে। ঠিক আছে, মেইনলি এখানে হচ্ছে সেই ফোর্স ইনডিউসড হওয়ার থিওরি আর কারেন্ট ইনডিউসড হওয়ার থিওরি, এই দুইটা থিওরিকে মার্জ করা যাবে না, এবং একটাতে লেফট হ্যান্ড আর একটাতে রাইট হ্যান্ড ইউজ করি, যেন দুইটা জিনিসকে আমরা, এবং আমার মাথায় যেন একদম ক্লিয়ার থাকে যে কোথায় আমি কি ওয়ার্ক করি, আমার প্র্যাকটিক্যাল ওয়ার্কটা কি, যে আমি ফোর্স পাচ্ছি আর কারেন্ট পাচ্ছি, তাহলে আমার প্র্যাকটিক্যাল ওয়ার্কটা কি হচ্ছে, এই জিনিসটা যেন আমাদের মাথায় একদম ক্লিয়ার থাকে। তাই আজকে বাসায় বসে সবাই, আমি এখনই ক্লাসটা শেষ করব, ক্লাসটা আরো 15 মিনিট আছে, এই 15 মিনিট সবাই বাসায় বসে আগের থিওরিটা, মানে যে ফোর্স অন আ কন্ডাক্টর ইন ম্যাগনেটিক ফিল্ড, ওই চ্যাপ্টারের থিওরিগুলো আর এই চ্যাপ্টারের থিওরিগুলোকে দুইটাকে কম্পেয়ার করে পড়বা, যেন আমরা না পেঁচাই, কারণ এটাতে আরো অনেক কিছু পড়ার আছে আমাদের, আরো কয়েকটা জিনিস আছে, ফ্লাক্স লিঙ্কেজ, ফ্যারাডেজ ল, লেন্স ল, কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। এটা আমরা কালকের ক্লাসে তোমাদের সাথে কথা বলবো। কালকের ক্লাসটা কিন্তু ফিজিক্যাল ক্লাস। তাহলে আজকে আমরা এখন পর্যন্ত যতটুকু পড়লাম, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে থাকলে বলো, একটু পড়ো, সবাই একটু পড়ো। আজকে যা যা পড়ালাম এই জিনিসটা একটু রিভিউ করো, এবং জিনিসটা মাথায়, মানে কনসেপ্টটা তোমার ব্রেনে যেন ক্লিয়ার থাকে, যেন আমি কিন্তু তাকালে বুঝতে পারি কি হইতেছে, আমি ইমাজিন করতে পারি যে কি ঘটনাটা ঘটতেছে এখানে, কিভাবে কোনটা কি আমি টার্ন করাচ্ছি, মানে একটা জেনারেটর কিভাবে কাজ করে, আমার বাসার নিচে জেনারেটর, এটা আমার মাথায় ক্লিয়ার, জেনারেটর চলতেছে, এর ভিতরে আসলে কি হইতেছে। ঠিক আছে, এই ব্যাপারগুলো একদম ভিজুয়ালাইজ করতে হবে, এটাই ফিজিক্স, এটাই সায়েন্স। কি যেন বলে কথায় কথা, এটাই সায়েন্স, ভুলে গেলাম। আর বেশি কিছু নাই এই চ্যাপ্টারে, ফ্যারাডেজ ল, লেন্স ল আর ট্রান্সফর্মার, আর এডি কারেন্টের একটা ব্যাপার আছে, এটা একটা ফালতু জিনিস, এক লাইন। ওকে, ঠিক আছে, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আজকে এতটুকুই, কালকে 3টায় দেখা হচ্ছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। হল এফেক্ট যেটা ছিল না, হল ভোল্টেজ, ওইটা কি হুম, চার্জড পার্টিকলস এর, মানে মোশন অফ চার্জ পার্টিকলস? হুম 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 ওইটার পর কি আর কিছু ছিল? ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, এটার পরে আজকের ক্লাসটা। বাই বাই।